দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসই বোর্ডের গল্প আলোবাবু তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। এটি লিখেছে বনফুল ওরফে বলেচাঁদ মুখোপাধ্যায়। তার এই গল্পটি ছোট গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক আলোবাবু গল্পের বিষয়বস্তু। আলোবাবু গল্পের মেন ক্যারেক্টারের নাম আলো। সবাই তাকে আলোবাবু বলেই চেনে। আলোবাবুর চেহারার বর্ণনা একটু দেই। আলোবাবু ছিল কুচকুচে কালো, মানে তার নামের সাথে চেহারার কোনো ধরনের মিল আমরা লক্ষ্য করতে পারি না। গায়ের রং ছিল কুচকুচে কালো, কালো তার উপর গোঁফদাড়ি, মানে কালো গোঁফদাড়ি, এবং চুলগুলো ছিল এতটা, মানে বাবরি ছাট তার চুলগুলো ছিল, এবং গলায় পরতো তুলসীর মালা। সেই তুলসীর মালাটিও গায়ের চামড়ার সাথে কালো হয়ে গেছিল, এবং তিনি পরনে পরতেন একটি সাদা উত্তরীয় এবং একটি ধুতি, যেটির রং ছিল সাদা। আলোবাবু যে চরিত্রটি, সেই চরিত্রটি ছিল ভারী অদ্ভুত। তিনি ছিল অনাথ, মানে এই ত্রিসংসারে তার কেউ ছিল না। শুধু অনাথ নয়, তিনি ছিলেন অনাথের সাথে সাথে গরিব। এই গরিব জন্য তিনি বিয়ে পর্যন্ত করতে পারেননি, এবং তার এই যে স্নেহের যে তিনি কাঙ্গাল ছিলেন, এবং তার যে ভালোবাসা, সেই ভালোবাসা কাউকে না পেয়ে পশু পাখি ইত্যাদি আরো যে পৃথিবীর যে সমস্ত আরো যে প্রাণীগুলো আছে তাদের উপর তার ভালোবাসাটা উজাড় করে তিনি দিতেন। এই গল্পে আমরা প্রথমেই দেখতে পাই আলোবাবু একটি ছোট্ট পাখির বাচ্চা নিয়ে, মানে ঝোলাতে ছিল পাখির বাচ্চাটা, সেই ছোট্ট পাখির বাচ্চাটা নিয়ে আমাদের যে গল্পের আর একটা ক্যারেক্টার লেখক, মানে যিনি ডাক্তার এখানে, সেই লেখক ডাক্তারের কাছে ছোট ছানাটি নিয়ে গিয়েছিলেন। কেন? সেখানে গিয়েছিলেন তিনি ছানাটির পরিচর্যা করতে। গিয়ে তিনি লেখকের কাছে হেল্প চেয়েছিলেন, মানে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বললেন যে হয়তো টাকা পয়সা চাইতে আসছে, কারণ অনেকেই তার বৈঠকখানায় টাকা পয়সা চাইতে আসতেন। তো তখন আলোবাবু বললেন যে না, আমি টাকা পয়সা চাইতে আসিনি। তখন ঝোলা থেকে সেই ছোট্ট পাখিটি বের করে দেখালেন যে আমি এই যে পাখিটি, সেই পাখিটি ছানার পরিচর্যার জন্য আপনার কাছে এসেছি। তখন কথায় কথায় উঠে আসলো যে একটি ছোট ছেলে সেই পাখিটির পায়ে দড়ি বেঁধে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, এবং পাখিটির পায়ে দাগ হয়ে গেছে এবং পাখিটি কষ্ট পাচ্ছিল জন্য ছেলেটির কাছ থেকে আলোবাবু কিছু পয়সার বিনিময়ে, মানে কিছু অর্থের বিনিময়ে সেই পাখির ছানাটি কিনে নেয় এবং শুশ্রূষা করতে নিয়ে আসছে লেখকের কাছে। এবং লেখক যখন তাকে তার যে পাখিটির পায়ে টিংচার আয়োডিন লাগিয়ে দিয়েছিল, মানে টিংচার আয়োডিন হলো ওষুধ, সেই ওষুধটা লাগিয়ে দিয়ে যখন বলল যে এটি আপনি পুষবেন নাকি, তখন তিনি উত্তর দিয়েছিলেন যে না, এটি পোষার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমার অতটা অর্থ নেই। তো একে সেবা শুশ্রূষা করে সঠিকভাবে একে পরিচর্যা করে আমি একে পাখিটিকে ছেড়ে দেব। তো তখন থেকেই আলোবাবুর প্রতি একটা লেখকের সিম্পেথি চলে আসে। তখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় থাকেন, আপনাকে তো এই এলাকায় এর আগে কখনো দেখিনি। তখন আলোবাবু বলেছিলেন যে আমি এই এলাকায় নতুন এসেছি, অবিনাশ বাবুর বাড়িতে এসে রয়েছি, মানে অবিনাশ বাবুর বাড়িতে আমি থাকছি। তখন অবিনাশ বাবু ওনার আত্মীয় হয় কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে না, তিনি সেভাবে নিকট আত্মীয় নয়, তার ভাগ্নির বন্ধুর শ্বশুর তিনি, এবং সেই সুবাদেই তিনি তার বাড়িতে এসে রয়েছেন। তো কথা বলার পর কিন্তু সেখান থেকে তিনি চলে যান। এর অনেক দিন পর, মানে এর অনেক দিন হয়ে গেছে, কোনো একটা কাজে লেখক ডাক্তার সেই অবিনাশ বাবুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখতে পান আলোবাবু একটি কুকুরের বাচ্চাকে নিয়ে পরিচর্যা করছিলেন কি একটা তুলো নিয়ে কুকুরের যে বাচ্চার যে চোখের পিছুটি, সেই পিছুটিটি পরিষ্কার করে দিচ্ছিলেন। তখন লেখক গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কুকুরের বাচ্চাটিকে কি করছেন, মানে তখন বলছেন যে এই যে কুকুরের বাচ্চাটি, এটি হচ্ছে অবিনাশ বাবুর ছেলের কুকুর, মানে পরিচর্যা করতে তো পারেই না, উপরন্তু মানে পোষার শখ রয়েছে। তো শখ যখন রয়েছে তাকে পরিচর্যাও করতে হবে। তো কাজেই সে ওই চোখের পিছুটি পরিষ্কার করে দিচ্ছিল।
তখন অবিনাশ বাবু মানে আমাদের যে লেখক ডাক্তার তাকে রিকোয়েস্ট করে বলেছিল যে দেখেন লোকটা তো খুব ভালো, মানে আলোবাবু এমনি সবই তো ভালো, তিনি স্নেহের কাঙ্গাল ছিলেন, তো বলছেন দেখেন যদি ওনার কোনো একটা চাকরি বাকরি জোগাড় করে দিতে পারেন। তো এটি তাকে বলেছিলেন এবং লেখক সেখান থেকে চলে যায়। অনেকদিন পর তার একটি সিভিল সার্জনের সাথে দেখা হয়, মানে তার বন্ধু সিভিল সার্জনের সাথে দেখা হওয়ার পর তিনি আলোবাবুর নামটি তার কাছে প্রস্তাব করেছিলেন। তো সিভিল সার্জনটি বলেছিল যে ঠিক আছে আমি চাকরি দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমি তাকে 10 টাকার বেশি পারিশ্রমিক দিতে পারবো না। তো ঠিক আছে, 10 টাকা মানে অনেক, আলোবাবুর কাছে 10 টাকা মানে অনেক টাকা। তিনি কিন্তু এই চাকরিতে ঢুকে যান প্রবেশনাল ড্রেসার হিসেবে, মানে এই ঘা বা ব্যান্ডেজ এগুলো ধোয়াধুয়ি হাবিজাবি আউটডোরে যে সমস্ত হয় সেই কাজগুলি কিন্তু আলোবাবু করতে থাকেন। তো এখানেও ঘটে গেল একটা বিপত্তি, মানে কি ধরনের বিপত্তি, যার ফলে আলোবাবুকে কাজ হারাতে হলো। এখানে হয়েছিল কি, একটা রোগী আসলো, রোগী আসার ফলে রোগীটার অনেকদিন ধরে ঘাটা শুকাচ্ছিল না। রোগীটি দেখিয়ে বলল যে ওই যে দেখেন ওই ওষুধটা, ওই ওষুধটা আমার পায়ে লাগিয়ে দিন। এবার আলোবাবু ভালো মনের মানুষ, তিনি তার কথা মতো বা তার কথায় সেই ওষুধটা রোগীটির ঘায়ের মধ্যে ঢেলে দিয়েছিল এবং তারপর থেকে রোগীটির যে চেঁচানো বা রোগীটি যে চিৎকার করে যে হাসপাতাল মাথায় করেছিল, এর ফলে কিন্তু আলোবাবুর চাকরিটা চলে যায়। কেন করেছিল বলতো? তিনি করেছিলেন এই কারণেই যে ওষুধটা আর কিছু ছিল না, ওটা ছিল কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিড ঘায়ের মধ্যে ঢেলে দেওয়ায় রোগীটি কিন্তু ছটপট করতে থাকে এবং ডাক্তারবাবু এসে যখন দেখে যে তো বিপত্তি ঘটিয়ে দিয়েছে, তখন কিন্তু আলোবাবুকে সেই কাজ থেকে ছাড়তে হয়, মানে সেই কাজটা আলোবাবুকে ছেড়ে দিতে হয় এবং ছেড়ে দিয়ে তখন তিনি আবার পুনরায় অবিনাশ বাবুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেই অবিনাশ বাবুর বাড়িতেও আলোবাবুর কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। কেন হয়নি? আলোবাবু তো সেভাবে কিছু মানে দোষ করেনি, তার অজান্তেই একটা দোষ হয়ে গিয়েছিল। সেই দোষটা এরূপ যে একদিন আলোবাবু এক কোলে তার শিশুপুত্রটিকে নিয়েছিল এবং আর এক কোলে একটি কুকুরের ছানাকে নিয়েছিল। একবার কুকুরের মুখে চুমু খাচ্ছিল, সেই মুখেই তার শিশুপুত্রের মুখে চুমু খাচ্ছিল। এইবার এই ঘটনাটি অবিনাশ বাবুর স্ত্রী দেখে নেয়। দেখে নেওয়ার ফলে কোনো মা তো এটা সহ্য করবে না, তখন অবিনাশ বাবুর বাড়ি থেকে আলোবাবুকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো সেখানেও তিনি তার যে স্থায়ী ঠিকানাটা সেই স্থায়ী ঠিকানাটা হারান এবং এরপরে তিনি স্থান নেন গিয়ে লেখকের বাড়িতে, মানে বাধ্য হয়ে লেখককে শেষে আলোবাবুকে স্থান দিতে হয় তার বাড়িতে। একদিন সন্ধ্যার পর লেখক ডাক্তার তার বাড়িতে এসে দেখতে পান আলোবাবুর একটা নতুন পরিচয়। নতুন পরিচয়টা কি? তিনি দেখেন আলোবাবু সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। তো আলোবাবুর এই যে পরিচয়টা, মানে তিনি যে গায়ক, এই পরিচয়টা লেখকের জানা ছিল না। তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলছেন যে তার কাছে আরো অনেক মানে ইনস্ট্রুমেন্ট ছিল, ডুগি তবলা বা আরো অনেক ধরনের। অভাবের তাড়নায় বা অভাবের জন্য তাকে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো বেচে দিতে হয়েছিল বা বিক্রি করে দিতে হয়েছিল। শুধু একমাত্র সোলার হ্যাটটি এখন তার আছে এবং যেটি বাজিয়ে তিনি গান করেন। বেশ কয়েকদিন পর আলোবাবুর আরেকটি পরিচয় লেখক দেখতে পান। একদিন হয়েছিল রামবাবুর গায়ের বাচ্চা দেখতে গিয়েছিল আলোবাবু। রামবাবুর গায়ের বাচ্চা দেখতে গিয়ে তার সেখানে একটু দেরি হয়ে গিয়েছিল এবং ঘড়িতে যখন 10টা বাজে তিনি সেখান থেকে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে বাড়ি আসছিলেন। লেখক ডাক্তার তার ব্যাপারটি ঠিক লাগেনি, মানে কেন তিনি দৌড়ে দৌড়ে আসবেন, তার তো তেমন কোনো কাজ নেই, দৌড়ে দৌড়ে কেন আসলেন সেটা দেখার জন্য আলোবাবুর পিছন পিছন তিনি চুপিসারে তাকে ফলো করতে থাকলেন। তখন আলোবাবু তার নিজের ঘরে আসলেন এবং একটা ছোট্ট বাক্স আছে, টিনের বাক্স, সেটাকে বের করে একটা ওখান থেকে আরো ছোট একটা জিনিস বের করলেন। এটার মধ্যে কি ছিল বলতো?
এটার মধ্যে ছিল তার প্রাণের সবচেয়ে প্রিয় ঘড়িটা, যেটাতে দম দেওয়া হয়নি 10টার সময়। সে দম দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে এসেছিল, কারণ আলোবাবু জানতেন ঘড়িতে দম না দিলে ঘড়িটি বন্ধ হয়ে যাবে। মানুষ যেমন খাওয়া না পেলে চলতে পারে না, মানে খাবার না পেলে, তেমনি ঘড়িটি দম না পেলে চলতে পারবে না। এবং যেহেতু আলোবাবুর কাছে প্রিয় ছিল এই ঘড়িটি, সেই কারণে তিনি দম দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছিলেন। তাহলে প্রথমে একটা তোরঙ্গের ভেতর থেকে একটা টিনের বাক্সর মধ্যে থেকে একটা পুটুলির মধ্যে একটা ঘড়ি, মানে একটা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে রাখা হয়েছিল, যাতে তার কোনো ক্ষতি বা কোনো রকম ড্যামেজ যাতে না হয়। এবং ঘড়িটিকে এমন ভাবে তিনি দম দিচ্ছিলেন যে লেখক পেছন থেকে তো দেখছিলেন, লেখক ভাবছেন যে তিনি হয়তো মন দিয়ে কোথাও পূজা করতে বসেছেন। মানে মানুষ পূজা করতে বসলে যতটা ভক্তি ভরে বা যতটা শ্রদ্ধা করে পূজা করে, সেইভাবেই আলোবাবু তার ঘড়িটিতে দম দিচ্ছিলেন। আলোবাবুর এই ঘড়িতে দম দেওয়া দেখে লেখকের তখন মনে হয়েছিল তিনি পৃথিবীর কারো কাছে ভালোবাসা না পেয়ে তার যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা ঘড়িটির উপর সমস্তটা উজাড় করে দিয়েছেন। এর কিছুদিন পর একটি ঘটনা ঘটে। মানে লেখক যখন সন্ধ্যাবেলা ফিরলেন বাড়িতে, তখন দেখতে পান আলোবাবু মনের দুঃখে গলা ছেড়ে দুটি লাইন গাইছেন। কি গাইছিলেন? আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। এই লাইন দুটি বারবার করে তিনি গলা ছেড়ে গাইছেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন গাইছেন? লেখক যখন জিজ্ঞাসা করলো তার কাছে যে আপনি এত করুণ সুরে কেন গাইছেন, তখন আলোবাবু বললেন যে আমার যে প্রিয় ঘড়িটি, সেই ঘড়িটি চুরি হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ঘড়িটি কে চুরি করলো? আলোবাবুর যে একটা এত ভালো একটা জিনিস রয়েছে, মানে একটা যে ঘড়ি, সেটা তো কেউ জানতোই না। এবার তোমরা ধরে নিতে পারবে ঘড়িটি কে চুরি করেছিল বা কোথা থেকে চুরি হয়েছিল, সেটা এই গল্পে উল্লেখ নেই, বা আমিও বলছি না কে চুরি করছিল। তো এইভাবে একটা অ্যাজাম্পশন করেই নাও কে চুরি করতে পারে। তো আলোবাবু সেই ঘড়ি চুরি হওয়া যাওয়াতে তিনি কিন্তু তার মন থেকে ভেঙে গেছিলেন, এবং তিনি কিন্তু এই ব্যাপারটিকে মেনে নিতে পারেননি। অবশেষে আলোবাবুর স্থান হয় পাগলা গারদে। মানে সমাজের সাথে খাপ না খাওয়াতে পারায় আলোবাবুর স্থান হয় পাগলা গারদে। এখানেই গল্পটি শেষ হয়েছে, বিষয়বস্তু এই পর্যন্তই ছিল। এবার আমরা একটু সমালোচনা প্রসঙ্গে ঢুকবো, বা একটু অন্য ধরনের আলোচনায় আজ কয়েকটি বিষয় এই ভিডিওতে না বললেই নয়। তার মধ্যে প্রথম হচ্ছে, দেখো আলোবাবু গল্পটি নিছক একটি ছোট গল্প। এখানে অন্যান্য কোনো রকম মিশ্রণ নেই, মানে অন্যান্য কোনো ধরনের, মানে নাটক, কবিতা বা অন্যান্য কোনো কিছুর এখানে মিশ্রণ নেই। একটা নিছক ছোট গল্প, এবং একটি ক্যারেক্টারকে কেন্দ্র করেই গল্পটি কিন্তু এগিয়েছে। আশেপাশে আরো অনেক ক্যারেক্টার রয়েছে, আর সেগুলি খুবই সামান্য। আর লেখক ক্যারেক্টারটা, মানে যে আমাদের যে ডাক্তার ক্যারেক্টারটা সামান্য থাকলেও বাকি যে ক্যারেক্টার গুলো, মনে করো অবিনাশ বাবুর স্ত্রী, বিনু, টিনু, সিভিল সার্জন ইত্যাদি, যে আরো যে বিভিন্ন ক্যারেক্টার গুলি, সেগুলি খুবই স্থায়ী, মানে ক্ষণস্থায়ী, মানে অল্প সময়ের জন্য সেগুলোকে আমরা এখানে লক্ষ্য করি। মূল ক্যারেক্টার যে আলোবাবু, সেই আলোবাবুকে ধরেই কিন্তু গল্পটি এগিয়েছে, এবং শেষও হয়েছে তার বিয়োগান্তক পরিণতি দিয়ে। তাই এই গল্পের নাম আলোবাবু আমার মতে সার্থক হয়েছে। এছাড়াও আরো কয়েকটি পয়েন্ট আমরা এখন তুলে ধরবো। আলোবাবুর কাছে যে ঘড়িটি ছিল, সেই ঘড়িটি তার অত্যন্ত প্রিয় ছিল, এটি সবাইকে মানতেই হবে। এবার এই অত্যন্ত প্রিয় জিনিসটি চুরি যাওয়াতে আলোবাবু পাগলা গারদে গেছেন, এটাও সত্যি কথা। আলোবাবু ঘড়ি চুরি যাওয়াটি ঠিকই আছে, তিনি হয়তোবা মেনে নিতেন, কিন্তু তার যে ঘড়িটি, সেই ঘড়িটির কখন দম দিতে হয় বা কখন তার খাবারের প্রয়োজন, এটা শুধুমাত্র
আলোবাবুরই জানা ছিল। আলোবাবু ভাবছেন বা চিন্তা করছেন যে ঘড়িটি চুরি করলো তিনি সঠিকভাবে তার ঘড়িতে দম দিতে পারবেন কিনা, এই ব্যাপারটি আলোবাবুকে ভাবিয়ে তুলছে। এবং এসব কথা যখন বেশি ভাবছেন তখন তিনি কিন্তু সমাজের সাথে আর খাপ খাওয়াতে পারছেন না। অবশেষে তার গতি হয় সেই পাগলা গারো। তারপর শেষ করব ভিডিওটির লাস্টে কয়েকটি কথা বলে। গল্পের শেষে দেখা যায় লেখা আছে আলোবাবুর স্থান হয়েছে এখন পাগলা গারোতে। আমরা দেখতে পাই আলোবাবু পাগলা গারোতে গেলেন। আলোবাবু পাগলা গারোতে গেলেন ঠিকই আছে, কিন্তু সেখানে গিয়ে তার পরিণতি কি হলো? তিনি কি ঠিক হলেন? পাগলা থেকে কি তিনি কি ভালো হলেন, নাকি তিনি পাগলা হয়ে থেকে গেলেন সারা জীবন? তার শেষ পরিণতি কি হলো সেটা জানার আমাদের মনে আগ্রহ থেকেই যায়। তো ছোট গল্পের যে একটা শেষ হইয়াও হইল না শেষ, একটা যে মানুষের যে একটা চাহিদা, সেই চাহিদাটা এখানে উপযুক্তভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই যে মানুষের একটা চাহিদা, যে আলোবাবুর কি হয়েছে শেষ পর্যন্ত, এই চাহিদাটা নিয়েই এই গল্পটি শেষ হয়েছে। তাই এই গল্পটিকে যথার্থ একটি ছোট গল্প আমরা ধরে নিতে পারি। এখানেই শেষ হলো আলোবাবু গল্পটির বিষয়বস্তু এবং এই ভিডিওটি। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। গুড বাই।